মাইকেল মধুসূদন দত্তের লেখা একে কি বলে সভ্যতা প্রহসনটির প্রথম অঙ্ক আমি পাঠ করেছি এবং আলোচনা করেছি প্রথম পর্বের ভিডিওতে। এটি আমার একে কি বলে সভ্যতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা। এটা হচ্ছে এই প্রহসনের দ্বিতীয় ভিডিও। তোমরা প্রথম পর্বের ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, এর আগেই রয়েছে। তাছাড়া তোমরা যদি ফোর্থ সেমিস্টারের প্লেলিস্ট চেক করো তাহলে সেখানেও এই সেমিস্টারের যাবতীয় সমস্ত তোমরা যে ভিডিও আমি আপলোড করেছি তোমাদের জন্য সেগুলো পেয়ে যাবে। প্রথম অঙ্কে ছিল দুটো গর্ভাঙ্ক, প্রথম গর্ভাঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্ক, আর এবারে দ্বিতীয় অঙ্কের মধ্যেও ঠিক একইভাবে রয়েছে প্রথম গর্ভাঙ্ক এবং দ্বিতীয় গর্ভাঙ্ক। দেখো, প্রথম গর্ভাঙ্কে সভা হচ্ছে কতিপয় বাবুর প্রবেশ। কতিপয় বাবু বলতে কয়েকজন নামের যুবক যারা এই নবকুমার আর কালীনাথের বন্ধু। প্রথমে রয়েছে চৈতন। নব আর কালী যে আজ এত দেরি করছে এর কারণ কি বলায়? আমি তা কেমন করে বলবো? ওহে, ওদের কথা ছেড়ে দাও, ওরা সকল কর্মে লিড নিতে চায় আর ভাবে যে আমরা না হলে বুঝি আর কর্ম হবেই না। শিবু: যা বলো ভাই, কিন্তু ওরা দুজনে লেখাপড়া বেশ জানে। বলাই: বিটুইন আওয়ারসেলভস এমন কি জানে? হ্যাঁ, সকলেরই বিদ্যা জানা আছে। সেদিন যে নব একখানা চিঠি লিখেছিল তা তো দেখেইছো। তাতে লিন্ডলিমরের যে দুর্দশা তা তো মনে আছে, অর্থাৎ ব্যাকরণে অনেকগুলো ভুল ছিল ইংলিশ গ্রামারের তার ওই চিঠির লেখাতে। বলাই: এতেও আবার প্রায়টুকু দেখেছো? কালি আবার উঠছে এক কাঠি সরেস, মানে এক কাঠি উপরে। চৈতন: তারা ফ্রেন্ড মানুষ, ও সকল কথায় কাজ কি? বিশেষ ওরা আছে বলে তাই আজও সভা চলছে, তা জানো? তা ট্রুথ বলবো, তার আর ফ্রেন্ড কি? আচ্ছা, সে কথা যাওক, আমরাও তো মেম্বার বটে, তবে তাদের দুজনের জন্য আমাদের ওয়েট করবার আবশ্যক কি? অর্থাৎ তাদের যে জ্ঞান তরঙ্গিনী সভা যেখানে নবকুমার কালীনাথ গিয়েছিল, সংস্কৃত চর্চা হয় এইটা অজুহাত দিয়ে, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি প্রথম পর্বে যে আসলে তাদের সেই সভাতে কি হয়। সেখানে মদ্যপান হয়, বারবিলাসিনীরা আসে, এসবই হয়, এবং তাদের সঙ্গে যারা থাকে তারাই শিবু, চৈতন, বলাই, মহেশ এরা। তো এখনও পর্যন্ত এই যে নাটকের যে ঘটনা চলছে তাতে নবকুমার এবং কালীনাথ প্রবেশ করেনি, সেই জন্য তাদের প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে এই বাকি যে কজন যুবক রয়েছে তারা এই দুজনের সম্পর্কে বলছে। আমরা জানি যে আড়ালে বন্ধুরা অনেকের নামে কথা বলে, তো এখানেও সেটাই দেখতে পাচ্ছি। ওদের জন্যই এদের সভাটা চলছে, কারণ নবকুমার অনেক টাকা দেয় এই সভা চালানোর জন্য, কিন্তু তবুও নবকুমারের আড়ালে তারা নবকুমারের নিন্দে করছে। শিবু: তাই তো, আমাদের তো কোরম হয়েছে, তবে এখন সভার কর্ম আরম্ভ করা যাক না কেন? হিয়ার, আমি এ মোশন সেকেন্ড করি। হা, এতে দেখছি কারো অবজেকশন নাই, একেবারে নেমকন, ব্র্যাভো, হা। ঘড়ি দেখিয়া 9টা বাজতে কেবল 5 মিনিট বাকি আছে। বোধ করি নব আর কালী আজ এলো না, তা আমি চৈতনবাবুকে চেয়ারম্যান প্রপোজ করি। হিয়ার, গাত্রোত্থান করিয়া, জেন্টলম্যান, আপনারা অনুগ্রহ করে আমাকে সে পদে নিযুক্ত করেন। তার কর্ম আমি যতদূর পারি প্রাণপণে চালাতে কসুর করব না। নাও টু বিজনেস। হিয়ার, করতালি উচ্চস্বরে। খানসামা, বেয়ারা, জি আগে, গোটা 2 ব্র্যান্ডি আর তামাক নে আয়, উপবিষ্ট হইয়া, মানে বসে। যদি কারো বিয়ার খেতে ইচ্ছে হয় তো বলো। এমন সময় কোন শালা বিয়ার খায়? হিয়ার, খানসামা এবং বেয়ারা মদ্য এবং তামাক লইয়া প্রবেশ। সব বাবুলোককে সরব দাও, সকলের মদ্যপান আর বোতল গ্লাস সব ইহা ধর দাও। আচ্ছা বাবু, বোতল ইত্যাদি রাখিয়া প্রস্থান। বেয়ারা, এই খেমটাওয়ালিদের ডেকে দে তো, আর দেখ খানিকটে বরফ আন, যে আগে। আমি আমাদের নতুন চেয়ারম্যানের হেল্প দিতে চাই। হিয়ার, হিপ হুররে। নিতম্বিনী, পয়ধরী এবং যন্ত্রীগণের প্রবেশ। যন্ত্রীগণ বলতে যারা বাদ্যযন্ত্রগুলো বাজাবে। আরে এসো, বসো। কেমন ভাই, চিনতে পারো? তবে ভালো আছো তো? যেমন রেখেছেন। আমি আর তোমাকে রেখেছি কই? আমার কি তেমন কপাল? ব্র্যাভো। হিয়ার, রেখেছে কথার অর্থ হচ্ছে আগেকার দিনে যারা জমিদার বা জমিদার গোছের যে উচ্চবিত্ত সম্পন্ন যে মানুষজন, তারা এরকম রক্ষী তাদের রাখতো বারবিলাসিনীদের, তো সেই হিসেবে রেখেছে কথাটা বলেছে। ও পয়ধরী, একটু এদিকে সরে বসো না। না, আমি বেশ আছি। দ্বিতীয় প্রতি: বলাইবাবু, এদের একটু কিছু খাওয়াও না। এই এসো। ও শালা, তুই ঘুমোচ্ছিস নাকি? না হে, তা নয়, ঘুমোবে কেন? নব আসেনি বটে। ব্র্যাভো। একটি গাও না ভাই, এর পর হলে ভালো হয় না? না, পরে আবার কেন? শুভকর্মে বিলম্বে কাজ কি? আচ্ছা, তবে গাই। যন্ত্রীদিগের প্রতি আর খ্যামটা, অর্থাৎ আর খ্যামটাতে এবার ওই পয়ধরী ওরা গান গাইবে, রাগিনী শঙ্করা, তাল খ্যামটা।
এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে, নূতন পেয়ে পুরাতনে তোমার সে যতন গিয়াছে। তখনকার ভাব থাকতো যদি, তোমায় পেতেম নিরবধি, এখন ওহে গুণনিধি আমায় বিধি বাম হয়েছে। যা হবার আমার হবে, তুমি তো হে সুখে রবে, বলো দেখি শুনি তবে কোন নতুনে মন মজেছে। এটা হচ্ছে গানটা। কিয়া বাদ সাবাস, বেঁচে থাকো বাবা, জিতা রাও বাবা। ও বলাই বাবু তুমি কেমন সাকি হে। সাকি আবার কি? যে মদ দেয় তাকে পার্সিতে সাকি বলে। গর ইয়ার নহ সাকি। তা এসো, চুপ করো তো, কে যেন উপরে আসছে না, বোধ করি নব আর কালী, অর্থাৎ নবকালী এবার প্রবেশ করছে, তাদের আওয়াজটা এরা পেয়েছে। সকলে গাত্রোত্থান করিয়া, মানে সকলে একটু এবার ঝাড়া দিয়ে বসলো, কারণ এতক্ষণ এদের অনেক নিন্দা করেছে। হিপ হিপ হুররে হুররে। বসো ভাই, সকলে বসো। দেখো ভাই, আজ আমাদের এক্সকিউজ করতে হবে, আমাদের একটু কর্ম ছিল বলে তাই আসতে দেরি হয়ে গেছে। দ্যাটস আ লাই। হোয়াট? তুমি আমাকে লায়ার বলো? তুমি জানো না আমি তোমাকে এখনই শ্যুট করব? হ্যাঁ, যেতে দাও যেতে দাও। একটু ট্রাইফলিং কথা নিয়ে মিছে ঝগড়া কেন? ট্রাইফলিং? ও আমাকে লায়ার বললে, আবার ট্রাইফলিং? ও আমাকে বাঙ্গালা করে বললে না কেন? ও আমাকে মিথ্যাবাদী বললে না কেন? তাতে কোন শালা রাখতো? কিন্তু লায়ার, এ কি বরদাস্ত হয়? আরে যেতে দাও, ও কথার আর মেনশন করো না। উপবেশন করিয়া। কি গো পয়ধরি, নিতম্বিনী, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরা তো আছি ভালো, কিন্তু তোমায় যে বড় ভালো দেখছি নে। এখন তোমাকে ঠান্ডা দেখলে বাঁচি। আমি তো ঠান্ডায় আছি, তবে এখন গরম হবে। ওহে বলয়, একটু ব্র্যান্ডি দাও তো। ওহে আমাদের ভুলো না হে। সকলের মদ্যপান। ওহে কালী, তুমি যে চুপ করে রয়েছো। আমি ওই বৈষ্ণব শালার ব্যবহার দেখে একেবারে অবাক হয়েছি। শালা এদিকে মালা ঠকঠক করে, আবার ঘুষ খেয়ে মিথ্যা কথা কইতে শিকার পেলে। শালা কি হিপোক্রিট। মনে আছে সেই বৈষ্ণবকে প্রথম পর্বে প্রথম অঙ্কে বলেছিলাম যে বৈষ্ণব বাবাজি যে নবকুমারের বাবার মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, এবং নবকুমার কোথায় গেছে সেটা দেখতে পিছন পিছন পাঠিয়ে দিয়েছে তার বাবা। মরুক সে থাক। ও পয়ধরি, তোমরা একবার ওঠো না, নাচটা দেখা যাক। না না, আগে তোমার স্পিচ, মানে সে আগে স্পিচ দেবে, তারপর তারা নাচবে গাইবে। আচ্ছা জেন্টলম্যান, আপনারা সকলে এই দেয়ালের প্রতি একবার চেয়ে দেখুন। এই যে কয়েকটি অক্ষর দেখছেন, এই সকল একত্র করে পড়লে জ্ঞান তরঙ্গিনী সভা পাওয়া যায়। হিয়ার হিয়ার। জেন্টলম্যান, এই সভার নাম জ্ঞান তরঙ্গিনী সভা, অর্থাৎ নবকুমার এই স্পিচটা দিচ্ছে। আমরা সকলে এর মেম্বার। আমরা এখানে মিট করে যাতে জ্ঞান জন্মে তাই করে থাকি। অ্যান্ড উই আর জলি গুড ফেলোজ। হিয়ার হিয়ার। উই আর জলি গুড ফেলোজ। জেন্টলম্যান, আমাদের সকলের হিন্দু কুলে জন্ম, কিন্তু আমরা বিদ্যা বলে সুপারস্টিশনের শিকলি কেটে ফ্রি হয়েছি। সুপারস্টিশন মানে হচ্ছে কুসংস্কার, মানে এরা কুসংস্কার মানে না, এরা এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে এরা স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আমরা পুত্তলিকা দেখে হাঁটু নোয়াতে আর স্বীকার করিনি, অর্থাৎ আমাদের যে হিন্দু মতে মূর্তি পূজা হয়, তো সেটাকে এরা পুত্তলিকা, পুতুল বলছে, মাটির পুতুল, এবং এরা খুব গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে বলছে যে এরা মাটির পুতুলের সামনে মাথা নোয়ায় না। জ্ঞানের বাতির দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয়েছে, অর্থাৎ এরা অনেক পড়াশোনা করেছে, একটু ইংরেজি শিখেছে, এদের সমস্ত অজ্ঞানতা দূরে গেছে। কিন্তু শুধু যে পুঁথি যে বিদ্যা, সেটুকু বিদ্যা হলেই যে মানুষ শিক্ষিত হয় না, তার পরিচয় এদের ব্যবহার আচার আচরণে। এখন আমার প্রার্থনা এই যে তোমরা সকলে মাথা মন এক করে এদেশের সোশিয়াল রিফরমেশন যাতে হয় তার চেষ্টা করো। সোশিয়াল রিফরমেশন মানে সামাজিক যে পরিবর্তন, সমাজের যে উদ্ধার কার্য, সমাজ তলিয়ে যাচ্ছে তাকে সেখান থেকে বাঁচিয়ে আনা। তো এরা জ্ঞান তরঙ্গিনী সভায় সেই কাজ করবে বলে উদ্যোগ নিচ্ছে এবং একটা কথা বলছে। এবার সেটা কি শুধু কথার কথা থেকে যায় না, এরা সত্যি সত্যি সমাজে নেমে পড়ে, মাঠে নেমে সেই দল বেঁধে সমাজের রিফরমেশনে কাজ করে, সেটা দেখা যাবে পরের অঙ্কগুলোতে। সকলে হিয়ার হিয়ার। জেন্টলম্যান, তোমাদের মেয়েদের এডুকেট করো। এডুকেট কথাটাকে ইংরেজিতে একটু ভালো ভাষায়, শুদ্ধ ভাষায় এডুকেট বলা হয়, এখানে সেই বানানটি আছে। বলছে যে মেয়েদের শিক্ষা দাও। এটা বুঝতে হবে যে এটা কিন্তু 19 শতকের লেখা, 1860-61 সালের দিকের লেখা। তো সেই সময় মেয়েদের পড়াশোনার বা মেয়েদের স্কুলে ভর্তি করানোর চল তেমন ছিল না বললেই চলে। খুব কম ঘরের মেয়েরাই পড়াশোনা তখন করতো, স্কুলে যেত, এবং খুব অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তো এরা চাইছে যে বাড়ির মেয়েদেরকে শিক্ষিত করতে, তাদের স্বাধীনতা দাও, জাতভেদ তফাৎ করো, অর্থাৎ হিন্দু মুসলিম জাতপাত এইসবের যেন কোনো ভেদাভেদ না থাকে। আর বিধবাদের বিবাহ দাও। যেহেতু বিদ্যাসাগর তখন প্রচলন করেছেন বিধবা বিবাহ, তো এরাও সেই পথে এগোচ্ছে যে বিধবাদের বিবাহ দাও। তাহলেই আমাদের প্রিয় ভারতভূমি ইংল্যান্ড প্রভৃতি সভ্য দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, নচেত নয়। তো
নবকুমার বেশ ভালো একটা স্পিচ দিল, শুনে খুবই ভালো লাগলো। যে সমাজে রিফরমেশন চায়, কুসংস্কার মুক্ত হতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে চায়, জাতপাতের ভেদাভেদ মানবে না, মেয়েদের স্বাধীনতা দেবে, মেয়েদেরকে বিধবাদের বিবাহ দেবে, মেয়েদের শিক্ষিত করবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই যে পুরুষতান্ত্রিক সমাজ, তারা বলছে আমরা মেয়েদের স্বাধীনতা দেব, তো স্বাধীনতা কি তাদের হাতে রয়েছে যে তারা মেয়েদের স্বাধীনতা দেবে? স্বাধীনতা কেউ কাউকে দিতে পারে না। স্বাধীনতা নিজের যে স্বাধীনতা, সেটা নিজেকেই গড়ে নিতে হয়, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয়। তো এখানেও মেয়েদেরকে নিচু করেই রাখা হলো যে পুরুষরা মেয়েদেরকে স্বাধীনতা দেবে, তবেই সে স্বাধীন হবে। কিন্তু বিষয়টা আসলে তেমনটা নয়। সকলে হিয়ার হিয়ার। কিন্তু জেন্টলম্যান, তো এখন এ দেশ আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা। এই গৃহ কেবল আমাদের লিবার্টি হল, অর্থাৎ আমাদের স্বাধীনতার দালান। মানে বাইরে এরা হয়তো যা চায় তা পারে না, কিন্তু এই সভাতে এরা যা চাইবে তাই করবে, কেউ তাদের বাধা দেওয়ার নেই। এখানে যার যা খুশি সে তাই করে। জেন্টলম্যান, ইন দি নেম অফ ফ্রিডম লেট আস এনজয় আওয়ারসেলভস। মানে এবার চলো আমরা নিজেদের মতন করে এনজয় করি। উপবেশন। হিয়ার হিয়ার, হিপ হিপ, হুররে হুররে, লিবার্টি হল, বি ফ্রি, লেট আস এনজয় আওয়ারসেলভস। ওহে বলায়, একবার সকলকে দাও না, আর চাই এসো সকলের মদ্যপান। অর্থাৎ যা খুশি বলতে আমরা দেখে যাচ্ছি শুরু থেকে এখনও পর্যন্ত কথায় কথায় মদ্যপান। এটা হচ্ছে এদের একটা স্বাধীনতার জায়গা, যে কেউ এদেরকে বাধা দিচ্ছে না মদ্যপান করতে। তবে এইবার নাচ আরম্ভ হোক। কাম ওপেন দি বল মাই বিউটিস। মানে যে বারবিলাসিনী যারা রয়েছে, বারাঙ্গনারা, তাদেরকে বলছে যে মাই বিউটিস বলে ডাক দিয়ে যে এবার শুরু করতে, নাচ গান এগুলো শুরু করতে। পয়ধরি আর নিতম্বিনী এরা আবার নৃত্য এবং গীত শুরু করলো। কিয়াবাদ, জিতারাও, বেঁচে থাকো ভাই, হুররে, জ্ঞান তরঙ্গিনী সভা ফর এভার। জ্ঞান তরঙ্গিনী সভা ফর এভার, করতালি। চল ভাই, এখন সাপার টেবিলে যাওয়া যাক। গাত্রোত্থান করিয়া 3 চিয়ার্স ফর আমাদের চেয়ারম্যান। হিপ হিপ হিপ, হুররে হুররে হুররে। ও পয়ধরি, তুমি ভাই আমার আর্ম নাও। তোমার কি নেব ভাই? এসো আমার হাত ধরো। আর মানে এদের কথার মধ্যে এরা কতটুকু ইংরেজি শিখেছে দেখো, ভাঙা ইংরেজি যাকে বলে, যে সম্পূর্ণটা শিখলে তো সম্পূর্ণটাই বলতে পারতো, অথবা এদের মাতৃভাষা বাংলা, এরা পরিষ্কার বাংলা ভাষাতে কথা বলতে পারতো। কিন্তু তা না করে বাংলা ভাষার মাঝখানে মাঝখানে ইংরেজি এক একটা করে শব্দ ঢুকিয়ে দিচ্ছে, অহেতুক যে শব্দ ঢোকানো সেরকমটা করছে। এখানে আর্ম না বলে হাত বলতেই পারতো, এবং যাকে বলছে সে বুঝলে তবে তো তাকে বলবে, সে বুঝতেই পারছে না এরকম ইংরেজি তারা বলছে। ও নিতম্বিনী, তুমি ভাই আমাকে ফেভার করো। আহা কি সফট হাত, ব্র্যাভো, করতালি। যন্ত্রীগণ ব্যতীত সকলের প্রস্থান। তোমরা বুঝতে পারছো যে এদের যে কালচারটা কীরকম, এই সভার কালচারটা কীরকম, এবং এদের কথা এবং স্পিচ কীরকম। এরা স্পিচ দেয় অনেক বড় বড়, কিন্তু কাজে পুরো জিরো। কাজে উল্টোটা দেখা যাচ্ছে, মদ্যপান এবং রক্ষিতাদের নিয়ে ফুর্তি, এইটুকুই এদের কাজ। ও ভাই দেখো তো ও বোতলটায় আর কিছু আছে কি না, কই দেখি। হ্যাঁ আছে, এই নাও। উভয়ের মদ্যপান। এবারে তবলা আর যে বেহালা বাদক যারা এসেছিল, তারা লাস্টে দেখছে এদের যে সভা শেষ হয়ে যাওয়ার পর যে এদের যে মদের বোতলগুলো সেখানে একটু একটু আছে, তো এগুলো এবার ওরা খাবে। খাসা মাল যেহে, হিপ হিপ হুররে। চল ভাই এক ছিলিম গাজার চেষ্টা দেখে গিয়ে, এ ব্রান্ডিতে আমাদের শানে না। সকলের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্ক, অর্থাৎ দ্বিতীয় অঙ্ক আমি পাঠ করছি, তার দ্বিতীয় গর্ভাঙ্ক এবার শুরু হচ্ছে। এটা স্থান আবার আলাদা, স্থান বদলে যাচ্ছে। নবকুমার বাবুর শয়ন মন্দির, অর্থাৎ আবার সেই যে শুরু হয়েছিল নাটক যেখান থেকে, নবকুমারের গৃহ, সেখানে এবার নাটক ফিরে আসছে নবকুমারের শয়ন মন্দির, অর্থাৎ শোয়ার ঘর। মন্দির শব্দের অর্থ আগে ঘর বা বাড়ি বলা হতো, এখন সেটা দেবতার আলয় বলা হয়। প্রসন্নময়ী, নৃত্যকালী, কমলা, হরকামিনী আসীন। অর্থাৎ এই ঘরে কে কে রয়েছে? প্রসন্নময়ী, নৃত্যকালী, কমলা এবং হরকামিনী। এখানে বলে দিই যে এই হরকামিনী হচ্ছে নবকুমারের স্ত্রী। প্রসন্ন, এই নাও। কি খেললে ভাই? চিরিতনের দহলা। আরে মোলো, চিরিতন যে রং, ত্রুপ খেললি কেন? অর্থাৎ এরা তাস খেলছে। মেয়েদের বাইরে বেরোনোর সুযোগ ছিল না সে সময়। মেয়েদের পড়াশোনা করা, স্বাধীনভাবে বাঁচা, রাস্তায় বেরোনো, পরপুরুষের সামনে যাওয়া, কোনো কিছুরই অধিকার ছিল না। তো এদের একমাত্র যে মনোরঞ্জনের বিষয় সেটা হচ্ছে ঘরের মধ্যে বসে মেয়েরা মিলে গল্পগুজব করা, অপরের নিন্দা করা, কুটকাচালি করা, এইটুকুই। আর বাকি তো সংসারের কাজে তো বাকি সময় চলেই যায়, রান্না বান্না, সন্তান মানুষ করা, সবটাতে। আর বাকি মনোরঞ্জনের জন্য তারা একটু তাস খেলছে এখন।
প্রসন্ন, তুই ভাই মিছে বকিস কেন? হাতে রং না থাকে পাবো দে যা। এই এসো, আমি টেক্কা মারলেম, এই নাও। ও কিও, পায়ে দিলে যে? হাতে ত্রুপ না থাকলে পায়ে পাশ দেব না তো কি করব? এসো কমল, এবার ভাই তোমার খেলা। আমি ভাই বিবি দিলাম, মর। ও যে আমাদের পীর, তুই বিবি দিলি কেন? বাহ, বিবি দেব না তো কি? সাহেব কোথা? এই যে সাহেব আমার হাতে রয়েছে। আমি তো ভাই আর জান নই। মর ছুরি, খেলার ইশারায় বুঝতে পারিস নে? তোর মতন বোকা মেয়ে তো আর দুটি নাইলা। তুই যদি তাস না খেলতে পারিস তবে খেলতে আসিস কেন? তোমরা দেখতে থাকো, পড়াটা শুনতে থাকো, খুব মজার বিষয় আছে। এবং তার মধ্যে একটা এই যে নাটকের মধ্যে সবচেয়ে যে ইঙ্গিতপূর্ণ বাক্য, সেগুলো একেবারে শেষের দিকে রয়েছে এবং সেটা রয়েছে নবকুমারের স্ত্রীর মুখে। কেন খেলতে পারবো না কেন? একে কি কেউ খেলা বলে? তুই আর আমার টেক্কার বিবি দিলি কেন? বিবিটে ধরা গেলে বুঝি ভালো হতো? আর ভাই মিছে গোল করিস কেন কমলার প্রতি? কি আপদ! যখন সাহেব আমার হাতে আছে তখন তোর আর ভয় কি? বস, তুই পাগল হলি নাকি লো? তোর হাতে সাহেব, তা আমি টের পাবো কেমন করে লা? তুই ভাই যদি তাস খেলা কাকে বলে তা জানতিস তবে অবশ্যই টের পেতিস। ও প্রসন্ন, শুনলি তো ভাই, এমন কি কখনো হয়? বিবি ধরা গেমে বিবি পালাবার বাঘ পেলে কি কেউ তা ছাড়ে? ও প্রসন্ন, চুপ করলো, চুপ কর। ওই শোন, মা ডাকছেন। ও বউ, নেপথ্য থেকে কেউ একজন ডাকছে। প্রসন্ন উচ্চস্বরে, কি মা? ওলো, তোরা এখানে কি করছিস লা? প্রসন্ন হচ্ছে নবকুমারের বোন। আমরা না দাদার বিছানা পাচ্ছি। এবার ওরা মিথ্যে কথা বলছে মায়ের কাছে লুকোনোর জন্য, যে তাস খেলছে এটা শুনলে মা বকতো, তো সেই জন্য তারা বলছে দাদার ঘরে যেহেতু রয়েছে নবকুমারের ঘরে, বলছে নবকুমারের শোয়ার যে বিছানা সেটা ঠিকঠাক করছে, বিছানা পাচ্ছে। ও ঠাকুরজি, তাস জোড়াটা ভাই নোকো ঠাক্কন দেখতে পেলে আর রক্ষে থাকবে না। আগেকার দিনে শাশুড়িকে মা ঠাকুরন এরকম বলা হতো, তো হরকামিনীও তার শাশুড়িকে সেভাবেই ডাকছে। তাস বালিশের নিচে গোপন করিয়া, আয় ভাই আমরা সকলে চাদরখানা ধরে ঝাড়তে থাকি, তাহলে মা কিছু টের পাবেন না। আরে মোলো, আবার টেক্কা? আরে তাতে বয়ে গেল কি? মায়ের কি বিবি ধরতে পারে না? সাহেব কি বিবি ধরতে পারে না? তোদের পায়ে পড়ি ভাই, চুপ কর। এই দেখ ঠাক্কন উপরে আসছেন, ধর, সকলে মিলে এই চাদরখানা ধর। গৃহিণীর প্রবেশ, মানে নবকুমারের মা এবারে তাদের ঘরে প্রবেশ করলো। ওলো, তোরা এখানে কি করছিস লা? এই যে মা, আমরা দাদার বিছানা পাড়ছি। ও মা, তোদের কি সন্ধ্যা অবধি একটা বিছানা পাড়তে গেল? তা হবে না কেন? তোরা এখন সব কলিকালের মেয়ে কি না? কেন জ্যাঠাইমা, আমরা কলিকালের মেয়ে কেন? নিত্যকালী হচ্ছে নবকুমারের খুড়তুতো বোন। আর তোরা দেখছি একেবারে এই জায়গাটা একটু অস্পষ্ট, কাজের সর্দার হয়ে পড়েছিস। ভাগ্যে আজ নব বাড়ি নেই, তা নইলে তো সে এতক্ষণে শুতে আসতো। হ্যাঁ মা, দাদা আজ কোথায় গেছেন গো? ওই যে রামমোহন রায় না কবি কি সভা আছে, ছোটো দাদা কি তবে তার জ্ঞানতরঙ্গিনী সভায় গেছেন? জনান্তিকে। তবেই হয়েছে। ও ঠাকুর যে, আজ দেখছি তোর ভারী আহ্লাদের দিন। দেখ, হয়তো তোর দাদা আজ আবার এসে তোকে নিয়ে সেই রকম রঙ্গ বাঁধায়। মানে এরা জানে যে এই সভা থেকে যেদিন আসে, সবাই যেদিন যায় নবকুমার, সেদিন সে প্রচণ্ড মদ্যপান করে টলতে টলতে একেবারে জ্ঞানহারা হয়ে বাড়িতে ফেরে এবং নানান রকম রঙ্গতামাশা করতে থাকে। তার স্ত্রী সেটা খুব ভালোভাবেই বুঝে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। বউ, মা কী বলছে প্রসন্ন? ও বেমলো, মা ঠাকুরন কোথায় গো? কর্তামশাই বৈঠকখানা থেকে উঠেছেন? তবে আমি যাই, তোরা মা বিছানা করে শীঘ্র নিচে আয়। সহাস্য বদনে, ও ঠাকুরজি বল না রে, সেদিন তোর ভাই কী করেছিল? ছি, কেন কেন কী করেছিল বল না কেন ভাই? সহাস্য বদনে, বল না ঠাকুরজি। না ভাই, তুই যদি আমাকে এত বিরক্ত করিস তবেই আমি চললেম। কেন, বল না কী হয়েছিল? ও ছোটো বউ, তা তুই ভাই বল। তবে বলবো, সেদিন বাবু জ্ঞানতরঙ্গিনী সভা থেকে ফিরে এসে ঠাকুরজিকে দেখেই অমনি ওর গালে একটা চুমো খেলেন। মানে নবকুমারের বোন হয় কিন্তু প্রসন্নময়ী, তার ওই সভা থেকে ফিরে এসে তাকে জড়িয়ে ধরে চুমো খায়। ঠাকুরজি তো ভাই পালাবার জন্য ব্যস্ত, তা তিনি বললেন যে, কেন, এতে দোষ কি? সাহেবরা যে বোনের গালে চুমো খায় আর আমরা করলেই কি দোষ হয়? অর্থাৎ সাহেবদের পুরো কপি পেস্ট করতে চাইছে। সাহেবরা যা করছে ভারতীয়রা তাই করলেই স্বাধীন হয়ে যাবে এবং তাহলে অনেক স্মার্ট হয়ে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা এখনও অনেকের মনে এই ভাবনা চিন্তা আছে যে শুধু পোশাক পরলে স্মার্ট হওয়া যায়, কিন্তু একেবারেই তা নয়। স্মার্ট হতে গেলে আমাদের মননে, চিন্তনে, আমাদের ভাবনায়, আমাদের শিক্ষায়, জ্ঞানে, সেই সবের মধ্যে দিয়ে আমাদেরকে স্মার্ট হতে হবে, মার্জিত হতে হবে। তো এরা ভাবছে যে সাহেবরা যা করছে আমরাও তাই করব, তাহলেই আমরা অনেক মানে উন্নত প্রজাতি হয়ে যাব। ছি, যাও মেনে বউ। ও মা, ছি, ইংরেজি পড়লে কি লোক এত বেহায়া হয় গা?
এইটুকু বোধ এদের কিন্তু আছে। এরা কিন্তু পড়াশোনা করেনি, এরা কিন্তু ঘরের অন্তঃপুরে থাকা মেয়েরা, তারাও এটুকু বুঝতে পারছে যে ইংরেজি পড়েই এদের এই দুর্দশা হয়েছে। এবং ইংরেজিটা এরা ভালোভাবে পড়েনি, খাপছাড়াভাবে, শুধুমাত্র নিজেরা একটু ইংরেজি শব্দ বলে লোককে একটু চমকে দেবে এইটুকুর জন্য ইংরেজি শিখেছে এরা, আর চাকরি পাওয়ার জন্য শিখেছে, অর্থাৎ শেখার জন্য শেখেনি, জ্ঞান তাদের হয়নি। আরও শোন না, আবার বাবু বলেন কি, তোর দাদা মদ খেয়ে কী করে লো? কেন ভাই, সে জ্ঞান তরঙ্গিনী সভাতেও যায় না আর বনের গায়েও হাত দেয় না। মানে প্রসন্নময়ী হরকামিনীকে বলছে তার দাদা কি করে। এখানে তো নবকুমারের প্রসঙ্গ বলা হচ্ছে, এবার হরকামিনীর দাদাও কীরকম করে নাকি সেটা বলছে। তখন হরকামিনী বলছে, না ভাই, আমার দাদা জ্ঞান তরঙ্গিনী সভাতে যায় না, বনের গায়েও হাত দেয় না। আর যা করুক সে যাই হোক, ঠাকুরজি তুই তাই তোর দাদাকে নে না কেন, আমি না হয় বাপের বাড়ি গিয়ে থাকি, তোর ভাতার তো তোকে একবার মনেও করে না, তা নে তুই ভাই তোর দাদাকে নে। মানে সে বাপের বাড়িতে রয়েছে প্রসন্নময়ী, তাই বলছে যে তোর দাদা যখন তোর সাথে এমন আচরণ করে তুই তাকে নিয়েই থাক, আমি আমার বাপের বাড়ি চলে যাই। হ্যাঁ, আর তুই গিয়ে তোর দাদাকে নে থাক, ছোড় দাও হামকে। নেপথ্য থেকে এবার আওয়াজ আসছে, তোমার পায়ে পড়ি দাদাবাবু, এত চেঁচয়ে কথা কয়ো না, কর্তামশাই ওই ঘরে ভাত খাচ্ছেন। নেপথ্য থেকে কথাগুলো শোনা যাচ্ছে। ড্যাম কর্তামশাই, আমি কি কারো তোক্কা রাখি? ওই যে ছোটদাদা আসছেন। আর ভাই আমরা লুকায় একটু তামাশা দেখি। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া হরকামিনী আবার বলছে, না ভাই, আমার আর ওসব ভালো লাগে না। সমস্ত রাগটা মুখ থেকে পেঁয়াজ বলতে পেঁয়াজ আর মদের গন্ধ ভক ভক করে বেরোবেক্ষণ। আর এমন নাক ডাকুনি বোধ করি মরা মানুষও শুনলে জেগে উঠেছি। মানে হরকামিনী এই বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে গেছে, তার আর ভালো লাগছে না, সে আর এসব সহ্য করতে পারছে না। কমলা, আয় লো আয়। সকলের গুপ্তভাবে উপস্থিতি। নববাবুকে লইয়া বৈদ্যনাথের প্রবেশ। বৈদ্যনাথ হচ্ছে সেই যে বাবাজি, বৈষ্ণব বাবাজি। না, বৈদ্যনাথ হচ্ছে তাদের বাড়ির যে পরিচারক, মানে কাজবাজ করে আর কি, প্রমত্তভাবে। বোধে মাই গুড ফেলো, তোকে আমি রিফর্ম করতে চাই, তুই বুঝলি? মানে ওকেও পাল্টে দিতে চায়। ও যে কাজ করে, ওর যে শিক্ষা দীক্ষা নেই, ওকে শিক্ষা দিতে চাইছে নবকুমার, এবং সবটাই নেশার ঘোরে সে বলছে যে আগে বোধে একটা বিয়ার নাও, ওই ব্র্যান্ডি লাও। যে আগে আপনি যে বিছানায় বসুন, আমি ব্র্যান্ডি এনে দিচ্ছি। দাদাবাবু যদি শীঘ্র ঘুমিয়ে না পড়ে তবেই দেখছি আজ একটা কাণ্ড হবে খন। মানে মনে মনে এটা বলছে। কর্তা, একে এমন দেখলে কি আর কিছু বাকি রাখবেন? সহ্যপরি উপবিষ্ট হইয়া, লাও ব্র্যান্ডি লাও জলদি, আগে এই যায়। ড্যাম কর্তা, ওল্ড ফুল আর কতদিন বাঁচবে? মানে নবকুমার এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে নিজের বাবাকে বলছে ওল্ড ফুল, কতদিন আর বাঁচবে? আমি প্রাণ থাকতে সভা কখনোই এবলিশ করতে পারবো না, অর্থাৎ বন্ধ করতে পারবো না। বুড়ো একবার চোখ বুঝলে হয়, তাহলে আর আমাকে কোন শালার সাধ্য যে কিছু বলতে পারে? হা হা হা। ওন্ট আই এনজয় মিস সেলফ? উচ্চস্বরে লাও মদ লাও। কিঞ্চিত অগ্রসর হইয়া, কি সর্বনাশ ওলো ঠাকুরজি! কি ওই দেখছিস কর্তা ঠাকুরনের ঘরে ভাত খেতে বসেছেন, তা আমি কি করব? তুই ভাই কাছে গিয়ে তোর দাদাকে চুপ করতে বল না। ওমা, তা তো ভাই আমি পারবো না। তাই দোষ কি? তুই তো ভাই আর কচি মেয়েটি নোস যে বেটা ছেলের মুখ দেখলে ডরাবি। যা নালা, লাও মদ লাও। ওমা, কী সর্বনাশ! করো কি? কর্তাবাড়ির ভেতরে ভাত খাচ্ছেন তা জানো? এ কি পয়ধরি যে, অর্থাৎ নবকুমার যে পয়ধরি নিতম্বিনীর সঙ্গে এতক্ষণ ফুর্তি করে এলো, এখন বাড়িতে এসে নিজের স্ত্রী হরকামিনীকে দেখেও সে ভুলবশত সেই পয়ধরি ভাবছে। আরে এসো এসো, এ অভাজনকে কি ভাই তুমি এত ভালোবাসো যে এর জন্যে ক্লেশ স্বীকার করে এত রাত্রে এই নিকুঞ্জবনে এসেছো? হা হা হা। এসো এসো। ও ঠাকুরজি, কি বকছে বুঝতে পারিস ভাই? ও ভাই, তোদের কথা আমি আর ও কি বুঝবো? এসো ভাই, আমি তোমার ডেমড স্লেভ, এসো। অগ্রসর হইয়াও, মা এ কী হলো? ক্রন্দন, অর্থাৎ হরকামিনী এসব পরিস্থিতি দেখে কাঁদতে শুরু করে। কেন কি হয়েছে? গৃহিণীর পুনঃপ্রবেশ, মানে আবার নবকুমার মা যে চলে গেছিলো ঘর থেকে আবার ঘরে এলো, এসে দেখছে এই কাণ্ড কারখানা হচ্ছে। এ কি? এ আমার সোনার চার যে মাটিতে গড়াচ্ছে। ও মা, কী হলো? ওঠো বাবা ওঠো। ও মা, আমার কি হলো? ও মা, আমার কি হলো? ও প্রসন্ন, তুই ওকে একবার শীঘ্র ডেকে আনতোলা। ও মা, আমার কি হলো? অর্থাৎ মা ছেলের এই দশা দেখে কেঁদেই চলেছে। জ্যাঠাইমা দেখো, দাদার মুখ দিয়ে কেমন একটা বদ গন্ধ বেরোচ্ছে। ছি, তাই তোলা। ও মা, কি সর্বনাশ! আমার দুধের বাছাকে কি কেউ বিষ টিষ খাইয়ে দিয়েছে নাকি? ও মা, আমার কি হবে? এই মায়েদের এরকম আচরণের জন্যই ছেলেদের এরকম দুর্দশাটা হয়েছে। এই যে একবার বলছে যে দুধের বাছা, একবার বলছে সোনার চাঁদ, অথচ ছেলে যে এই পর্যায়ে চলে গেছে সেটা সে এত বছরেও বুঝে উঠতে পারেনি, বিশ্বাসও করতে পারছে না যে ছেলে মদ খেতে পারে, ভাবছে তার ছেলেকে কেউ বিষ খাইয়ে
খাইয়ে দিয়েছে। প্রসন্নের সহিত কর্তার প্রবেশ। কর্তা মানে নবকুমারের বাবা। এ কি, এই দেখো আমার নব কেমন হয়ে পড়েছে। ও মা, আমার কি হবে? কি সর্বনাশ! রাধে কৃষ্ণ, হাঁ দুরাচার, হাঁ নরাধাম, হাঁ কুলাঙ্গার। বাবা বলছে, এ কি, বুড়ো হলে লোক পাগল হয় নাকি? যাও, তুমি আমার সোনার নবকে অমন করে বকছো কেন? অর্থাৎ মা এবার তার বাবাকে বকছে, মানে নবকুমারের বাবাকে বলছে যে আমার সোনার নব, তুমি তাকে এইসব উল্টোপাল্টা কেন বলছো? অর্থাৎ মার এখনও জ্ঞান ফিরছে না, চোখ খুলছে না ছেলেকে এরকম দশাতে দেখেও, যে ছেলে যে বকে গেছে, ছেলের যে আর কিছুই বাকি নেই, পুরোটাই সে বকে গেছে, সেটা মা এখনও বুঝে উঠতে পারছে না এবং বাবাকে উল্টে বকছে। সোনার নব? হ্যাঁ, ওকে যখন প্রসব করেছিলে তখন নুন খাইয়ে মেরে ফেলতে পারোনি? হিয়ার হিয়ার হুররে। এদিকে নবকুমার মদের ঘরে হিয়ার হুররে এইসব বলে যাচ্ছে। ও মা, আমার কি হলো? এমন এলো মোলো বকছে কেন? ও মা, ছেলেটিকে তো ভূতে টুতে পায়নি। এবার মা ভাবছে তার ছেলেকে বোধহয় ভূতে পেয়েছে। তোমার কি কিছুমাত্র জ্ঞান নাই? তুমি কি দেখতে পাচ্ছ না যে ও লক্ষ্মী ছাড়া মাতাল হয়েছে? হিয়ার হিয়ার। চুপ বেহায়া, তোর কি কিছুমাত্র লজ্জা নাই? ড্যাম লজ্জা, মদ লেও। শুনলে তো? ও মা, আমারে দুধের বাচ্চাকে এসব কে শেখালেগা? আর শেখাবে কে? এ কলকাতা মহাপাপনগর, কলির রাজধানী। এখানে কি কোনো ভদ্রলোকের বসতি করা উচিত? এবার কর্তামশাই বলছে কলকাতা আসার জন্যই তাদের এই দুর্দশা হয়েছে। কলকাতা মহাপাপনগর, এখানে ভদ্রলোক বাস করতে পারে না। ও মা, তাই তো, এত কে জানে মা? কাল প্রাতেই আমি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে শ্রী বৃন্দাবনে যাত্রা করব। এ লক্ষ্মী ছাড়াকে আর এখানে রেখে কাজ নেই, চল এখন আমরা যাই। এ বানরটা একটু ঘুমুক। হিয়ার হিয়ার, আই সেকেন্ড দি রেজলিউশন। হায়, আমার বংশেও এমন কুলাঙ্গার জন্মেছিল। মানে কর্তামশাই খুব দুঃখের সঙ্গে দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে এসব কথা বলছে। ও প্রসন্ন, ও কমলা, ওলো তোরা মা এখানে একটু থেকে আয়। কর্তা এবং গৃহিণী প্রস্থান। মানে নবকুমারের বাবা মা চলে গেল, বাকিরা রয়েছে। তার স্ত্রী বলছে হরকামিনী, ও ঠাকুরজি, এই ভাই তোর দাদার দশা দেখ। হায়, এই কলকাতায় যে আজকাল কত অভাগা স্ত্রী আমার মতন এইরূপ যন্ত্রণা ভোগ করে তার সীমা নেই। এটা একেবারে সত্যি কথা। সেই সময় সমাজের পুরো সত্যিকারের ছবি এটা, যে হরকামিনীর মতন আরও অনেক স্ত্রী সত্যি সত্যি প্রত্যেক দিন এই জ্বালা যন্ত্রণা সহ্য করছে সংসারে, যে স্বামী এরকমভাবে মদ্যপান করে মাতাল হয়ে বাড়ি আসছে। হে বিধাতা, তুমি আমাদের উপর এত বাম হলে কেন? তা এ আজ আর নতুন দেখিলি নাকি? জ্ঞান তরঙ্গিনী সভাতে এইরকম জ্ঞানই হয়ে থাকে। তা বই আর কি ভাই, আজকাল কলকাতার, এই কথাগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আজকাল কলকাতার যারা লেখাপড়া শেখেন তাদের মধ্যে অনেকেরই কেবল এই জ্ঞানটি ভালো জন্মে। মানে লেখাপড়া যতটা না শিখেছে তার চেয়ে এই জ্ঞানটা ভালো হয়েছে তাদের, এই মদ খাওয়া, বারাঙ্গনাদের নিয়ে থাকা। তা ভাই দেখ দেখি, এমন স্বামী থাকিলেই বা কি, আর না থাকিলেই বা কি? ঠাকুরজি, তোকে বলতে কি ভাই, এইসব দেখে শুনে আমার ইচ্ছে করে যে গলায় দড়ি দিয়ে মরি। দীর্ঘ নিঃশ্বাস। ছি ছি ছি, চিন্তা করিয়া। বেহায়ারা আবার বলে কি যে আমার সাহেবদের মতন সভ্য হয়েছি। হা আমার পোড়া কপাল! মদমাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়? একেই কি বলে সভ্যতা? জবনিকা পতন। একেবারে শেষ লাইনে হরকামিনী পুরো নাটকের যে ট্যাগ লাইন সেটা বলে দিয়েছে, যে মদ মাংস এসব খেয়ে ঢলাঢলি করলে তবেই কি সে সভ্য হয়? এটাকেই কি আসল সভ্যতা বলে? আমরা সভ্য মানুষ তো তাকে বলি যে শিক্ষিত হয়েছে, যে আচার আচরণ বুদ্ধি সমস্ত দিক দিয়ে যারা সভ্য। কিন্তু এরা যেভাবে সভ্যতাটাকে মানে পরিণত করছে, যেদিকে নিয়ে যাচ্ছে, সেটাকে কি সত্যিকারের সভ্যতা বলে? এই কারণে এই প্রহসনের এমন নাম দিয়েছেন মধুসূদন দত্ত, যে একেই কি বলে সভ্যতা। কেমন লাগলো তোমাদের প্রহসনটা সেটা কমেন্টে জানিও। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটা কাজে লাগবে। তোমরা পুরোটা যদি দেখে থাকো তাহলে এই প্রহসনটা শুনতে বা আলোচনাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর কী ধরনের ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে জানিও। আজকের মতন এই পর্যন্ত।